জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পর্যায়ে উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ ফেমাসও মনে করি নিজেকে। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আপনারা দেখছেন আর ইউ ফেমাস, এবং আর ইউ ফেমাসের আয়োজন মানে আপনাদের জন্য একটু ভিন্নভাবে আমাদের এই আয়োজনটি সাজানো হয়। এবং আর ইউ ফেমাসে আমাদের সাথে যুক্ত থাকেন বেশ কয়েকজন সারথী। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, তবে একটা ব্যত্যয় একটুখানি ঘটে যাচ্ছে। সেটি হচ্ছে, আপনারা জানেন আজকে দিনব্যাপী পুরো বাংলাদেশেই চলেছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই আন্দোলনে কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো আসলে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে, এবং তার ফলে আসলে বিভিন্ন জায়গায় বেশ যানজট পোহাতে হয়েছে। এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে যারা সাধারণ মানুষ থেকে রয়েছেন, যারা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে চান, তাদের আসলে বেশ সময় লাগছে এবং বেশ বেগ পেতে হচ্ছে। তার যে প্রভাব, সেটি কিন্তু আজকে আমরাও আসলে বোধ করছি। অর্থাৎ আমাদের সাথে যুক্ত হওয়া যে নির্ধারিত যে অতিথিরা রয়েছেন আর ইউ ফেমাসের আয়োজনে, যারা আমাদের সাথে আজকে যুক্ত হবেন, তারা আসলে ঠিক আমাদের এই পর্যন্ত স্টুডিও পর্যন্ত এসে পৌঁছাতে এখন পর্যন্ত পারেননি। সেই যানজটের প্রভাবটা আসলে তাদের মধ্যে পড়েই গিয়েছে। খুব স্বাভাবিক, পড়তেই পারে। কিন্তু তারা আমাদের সাথে, আমরা এই মুহূর্তে তাদেরকে অনলাইনে যুক্ত করব, এবং একই সাথে আমরা যেটা বিশ্বাস করি সেটা যে তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে স্টুডিওতে পেয়ে যাব। দর্শক, আমাদের সাথে যেই মানুষটি এই মুহূর্তে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, ভীষণ জনপ্রিয়, আমার খুব পছন্দের মানুষ, মোর্শেদ মিশু, কার্টুনিস্ট, প্রচ্ছদ শিল্পী এবং দেয়াল চিত্রশিল্পীও বলা চলে, অনেক চিত্রগ্রাফি। উনি ওনার চিত্রায়নের মাধ্যমে একটা বার্তা দেন, ইতিবাচক বার্তা। মোর্শেদ মিশু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ভাই, শুনতে পাচ্ছি, কিন্তু সারাউন্ডিং এর সাউন্ডের কারণে অত ক্লিয়ারও শুনতে পাচ্ছি না আর কি। আপনি শুনতে? আপনাকে স্বাগত আর ইউ ফেমাসের আয়োজনে। আপনাকে খুব দারুণভাবে মিস করছি স্টুডিওতে। আমার ধারণা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে স্টুডিওতে পেয়ে যাব। দর্শক, আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হবেন আজকে এই যাত্রায় সারথী হিসেবে অন্তিক মাহমুদ, কার্টুনিস্ট, লেখক ও অ্যানিমেটর। ফলে তাকেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং অন্তিক মাহমুদ, আপনি নিশ্চয়ই আমাকেও শুনতে পাচ্ছেন, এবং আপনাকে আমরা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে পেয়ে যাব। তখন হয়তো দারুণ দারুণ অনেক প্রশ্ন রয়েছে আপনার কাছে জানতে চাওয়ার, সেগুলো আমরা করে নেব। মোর্শেদ মিশু, আপনার কাছে জানতে চাওয়া যে একটি আন্দোলনের আসলে প্রভাব পড়েছে, যার ফলে আমাদের এই আয়োজনে যুক্ত হতে কিছুটা সময় লাগছে, সেটি ব্যতী রেখে এখন পর্যন্ত কেমন আছেন, কেমন বোধ করছেন, সব কিছু মিলিয়ে কেমন আছেন? ভাই, খুবই থ্রিলিং একটা টাইম পার করতেছে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, আপনার শোতে আসার জন্য আমরা যেভাবে চেষ্টা করে যাচ্ছি, এই ঢাকা শহরের আজকের কি বলে অবরোধকালীন যেই জ্যাম এবং আন্দোলনের কারণে যে জ্যামের ফলাফলে, মানে কি বলে আন্দোলনের কারণে যে ফলাফলে যে জ্যাম সৃষ্টি হয়েছে আর কি, সেটার কারণে পৌঁছাইতে যে ব্যাপারটা ঘটতেছে, সেটা সত্যি বলতে খুব ভালো লাগতেছে। আমাদের কাছেও ব্যাপারটা খুবই থ্রিলিং লাগছে, এবং আর ইউ ফেমাসের আয়োজনে এরকম একটা ঘটনা প্রথম ঘটলো, ফলে সেটাকেও আমরা আসলে দারুণভাবে এক্সাইটমেন্ট হিসেবে নিয়েছি, এবং এটা একটা অ্যাডভেঞ্চার, একটা চ্যালেঞ্জ। এবং আর ইউ ফেমাসের যারা অতিথিরা আসেন, তারা সবাই এইরকম চ্যালেঞ্জ নিতে তারা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার বোধ হয় এই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য ইতিবাচক হিসেবেই আসছেন, এবং আপনারা আসছেন খুব তাড়াহুড়ো করে, তবে অবশ্যই সাবধানে আসতে হবে। মোর্শেদ মিশু, আপনাকে আমরা যখন দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, বেশ কয়েকটি পরিচয়ে আপনাকে পরিচিত করছিলাম। মূলত আপনি কার্টুনিস্ট, প্রচ্ছদ শিল্পী, চিত্রশিল্পী, দেয়াল চিত্র বা গ্রাফিতি শিল্পী, নানা পরিচয়ে আপনাকে পরিচিত করা যায়। তবে আপনার আরেকটা পরিচয় আমি দর্শকদেরকে দিতেই চাই। আপনি খুবই বন্ধুপ্রিয় মানুষ, এবং আপনার সাথে আড্ডা দিতে এত মজা লাগে, এত অনুপ্রেরণা পাওয়া যায়, এত উপকরণ পাওয়া যায় আড্ডা দেওয়ার। আপনি নিশ্চয়ই সেগুলোকেও একটু প্রায়োরিটি দিতে চাই, ফলে সেই আড্ডা দেওয়ার সময়টা হয় না, আমার ধারণা বেশিক্ষণ লাগবে না। তবে আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে মোর্শেদ মিশু, সেটা আপনাকে আমি অনলাইনে করেই রাখতে চাই। সেটি হচ্ছে, আর ইউ ফেমাস?
এইটা তো আসলে আমার কাছে মনে হয় যে আমি নিজে ফেমাস কিনা সেটার চেয়ে আমার পাশে যে আছে এই যে অন্তিক মাহমুদ, ও যে ফেমাস এইটার প্রমাণ আমি দিতে পারি কি আর কি। আমার কাছে এটার তথ্য আছে, এটার প্রমাণ আছে, এটার মানে সম্পূর্ণ কি বলে এটাকে প্রমাণ সহ আমার কাছে তথ্য আছে, যে ডাটা আছে যে আমার কাছে অন্তিক ফেমাস। আমি এটা প্রমাণ দিতে পারবো, এটা আমি স্টুডিওতে এসে এটা প্রমাণ দিতে চাই। আমি নিজে বলতে পারবো না যে আমি ফেমাস কিনা, কিন্তু আমি জানি যে আমার পাশে যে আছে অন্তিক ফেমাস। নিশ্চয়ই, আমি তো বিশ্বাস করি আপনারা দুজনেই ফেমাস এবং দুজনেই নিজের নিজ নিজ কাজে অসাধারণ। এবং একটু আগে অর্থাৎ আমাদের এই আয়োজনটি শুরু হওয়ার আগে আমরা কিন্তু জানাই দর্শকদেরকে যে আমরা বিশ্বাস করি আমরা আরই ফেমাসের এই কলাকুশলী, সামনের দর্শক, সামনের কলাকুশলী কিংবা পেছনের কলাকুশলী সবাই বিশ্বাস করি যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ, প্রত্যেকটা মানুষ তার কিছু নিজ গুণে অসাধারণ এবং সেটির কারণে তিনি একটু আলাদা, তার বোঝাপড়া বা এই পৃথিবীকে দেওয়ার বিষয়টা একটু আলাদাই থাকে। ফলে প্রত্যেকটা মানুষই কিন্তু নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস, এবং আপনারা তো সেইখান থেকে অনেক বেশি এগিয়েই অবশ্যই বলতে হয় যে আপনারা আপনাদের কাজের মাধ্যমে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন, বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেছেন। সেটি খুব ইতিবাচকভাবে আমাদেরকে আলাদাভাবে ছন্দ যোগায়, ভালো লাগায়, একই সাথে গর্ববোধও কিন্তু করায়। মুর্শিদ মিশু এবং অন্তিক মাহমুদ, আপনাদের অপেক্ষায় তো আমরা আছি, হয়তো আর বেশিক্ষণ সময় লাগবে না। আমার দর্শকদেরকে যারা রয়েছেন আমাদের অপেক্ষায়, মূলত আরই ফেমাসের আয়োজনে বুধবার দিন রাত 9টায় এইখানে যারা আসেন, এবং আমি বাইরে গেলে প্রচুর ফিডব্যাক কিন্তু পাই মানুষের কাছ থেকে যে আরই ফেমাসের এই আয়োজনগুলো নিয়ে তাদের আলাদা আলাদা ভাবনা আছে। সেই ভাবনায় আসলে বেশ কিছু উপকরণ যুক্ত হয়। এবং মুর্শিদ মিশু, আপনার কাছেও তো আমরা বলছিলাম যে আমাদের বেশ কিছু জানা রয়েছে, যেহেতু আপনি আসছেন চলতি পথেই একটু চলতে চলতে কথা হয়ে যাক। সেটি হচ্ছে যে আপনার একটা কমন ডায়ালগ আমি শুনি প্রায় সবসময় বলেন, হয়তো এটি সরাসরি আপনার না, আরও একজন কবির লেখা, আমি শুধুই আঁকতে জানি, কষ্টগুলো ঢাকতে জানি। এই যে লেখা কিংবা এই যে কথাটা আপনি সবসময় বলেন, এটি আসলে কোন দর্শন থেকে বলেন? সেটি কি আপনার ব্যক্তি দর্শন, অথবা যদি শিল্পী দর্শন বলি, সেটি কেমন দর্শনটা আসলে এখানে প্রতিফলিত হয়? ভাই, প্রশ্নটা যদি আরেকবার একটু ক্লিয়ারলি করতেন। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই প্রশ্নটির উত্তরটা শুনবো। তবে যেহেতু আপনারা খুব কাছাকাছি চলে এসেছেন এবং আপনাদেরকে আমরা অভ্যর্থনা তো জানাচ্ছি, আমার দর্শকরা নিশ্চয়ই এখন সামনাসামনি দেখতে পাবে। আমি শুরুতেই যাকে আরও একবার একটু পরিচয় করে দিতে চাই, অন্তিক মাহমুদ, কার্টুনিস্ট, লেখক এবং অ্যানিমেটর। স্বাগত আপনাকে আরই ফেমাসের আয়োজনে। ধন্যবাদ। আমি অনেক এক্সাইটেড, স্পেশালি আমি যেভাবে আসছি এটার পর আমি আরো বেশি এক্সাইটেড হয়েছি। আমি এই গল্পটা শুনবো, তবে তার আগে আমার খুব পছন্দের মানুষ, আমার ভাই, আমার খুবই পছন্দের মানুষ মুর্শিদ মিশু, কার্টুনিস্ট, প্রচ্ছদ শিল্পী, চিত্রশিল্পী, দেয়াল চিত্রশিল্পী, গ্রাফিতি শিল্পী, আরো কিছু আছে, অভিনয় শিল্পী বাদ গেছে রাইট, অভিনয় শিল্পীটা বাদ গেছে। ফলে এই যে আড্ডাটা, আমি অনেকক্ষণ ধরে বলছিলাম অনলাইনে যে আপনার সাথে আড্ডা দিতে গেলে দারুণ লাগে, মানে আমার কাছে মনে হয় যে এত উপকরণ পাই যে আড্ডা দেওয়ার কথাই শেষ হয় না। ওদিকে আপনার সাথে আমার তেমনভাবে যোগাযোগ হয় নাই কখনো, বা আপনার সাথে আমি কথাও হয়তো সামনাসামনি প্রথমবারের মতো বলছি। আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে এই আয়োজনে, আমি সেটা দিয়ে আসলে শুরুটা করতে চাই। আর ইউ ফেমাস? আমি নিজেকে নিজে ফেমাস বলবো? প্রবাবলি, আমি জানি না, ওটা আমি বলি। হ্যাঁ, আমি ওকে বলতেই দিব না, আমি ও কিরকম ফেমাস এটা আর কি আরেকজনের কাছ থেকে শোনা ভালো, স্পেশালি ও কিরকম ফেমাস এটা হচ্ছে গিয়ে যে আমার চাচাতো বোনের বন্ধু, হ্যাঁ, তার ছোট ভাই এবং মানে বোনের যে ফ্রেন্ড এবং তার ছোট ভাই দুজনই হচ্ছে গিয়ে একদিন আমাকে ফোন দিয়ে বললো যে তার ছোট ভাইয়ের আজকে বার্থডে। তো আমি ভাবছি যে আমি তো ফেমাস, আমার সঙ্গে আমার ফ্যান বলে আমার সঙ্গে কথা বলতে চাইছে। আই ওয়াজ রিয়েলি ফিলিং এক্সাইটেড। তো আমাকে ফোন দিয়ে বললো হচ্ছে গিয়ে যে ভাইয়া, আমার ছোট ভাই অন্তিক মাহমুদের ফ্যান, আপনি তো দেখছি আপনি ওর সঙ্গে আপনার বন্ধুত্ব আছে, আপনি কি প্লিজ ওনার সঙ্গে একটু কথা বলা দিতে পারবেন আমাদেরকে, অথবা যদি একটা ভিডিও কল বা একটা ভিডিও বার্তা যদি পাওয়া যায় তাহলে আমার ছোট ভাইয়ের জন্য বিরাট বড় সারপ্রাইজ হবে। তো ব্যাপারটা আমি করছি বুকে পাথর রেখা, যে এটা কেমন হইলো আমার সাথে করার জন্য।
সেটা নিশ্চয়ই আমরা বিভিন্ন জায়গায় গেলে, বইমেলাতে গেলে পরে উপচে পড়া ভিড় যখন দেখি, আর আজকে বলি এটা ধরেন অবরোধের কারণে হয়তো একটা ভিড় ছিলই, কিন্তু অ্যাকচুয়াল ভিড়টা ছিল যে ওর বাসার নিচে যে পরিমাণ মানুষ আসলে অন্তিক বলে চিৎকার করতেছিল, ওইটার কারণেই মূলত 15 মিনিট বেশি দেরি হয়েছে আর কি। হ্যাঁ, ওকে আমরা ভিড় ঠেলে, আমরা তো কেউ চিনে না, আমি ওইখান থেকে ওর বডিগার্ড হিসাবে একদম, যে আমার চেহারায় তো বুঝতেছেন যে একটা ওই ব্যাপারটা আছে, হ্যাঁ, কালো রঙের ইয়া পড়ছি আবার, তো একদম এখান থেকে এই সর বলে আমি টেনে নিয়ে আসছি আর কি। মোর্শেদ মিশু ফেমাস কিনা? আচ্ছা, মিশু ভাইয়ের সম্পর্কে আমি জাস্ট ছোট করে বলি, মিশু ভাই কিন্তু টেকনিক্যালি আমাকে ছবি আঁকা শিখাইছে, বিকজ দেখে মনে হয় না, বাট উনি অনেক বয়স্ক বাই দ্য ওয়ে। আচ্ছা, তো মিশু ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল একটা ওয়ার্কশপে, তো সেখানে আমি তাকে চিনতাম একজন আর্টিস্ট হিসেবে। ওভার দ্য টাইম আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আমি আমার কাজ শুরু করছি। এই গ্র্যাজুয়েশন মানে এই টাইমটা যে পার হয়েছে, এই টাইমের মধ্যে দেখছি যে গ্র্যাজুয়ালি উনি একজন আর্টিস্ট থেকে শুরু করে একজন মেসেজ গিভার বা মেসেঞ্জার বলতে পারেন, যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ ডেলিভারি করে, এটা দেওয়া শুরু করছেন উনি। গ্র্যাজুয়েট মানে এই চেঞ্জটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আপনি সাকসেসফুল কিনা, আপনি ফেমাস কিনা, বা আপনার কাজটা একদম পারফেক্টলি হিট করছে কিনা মানুষকে, এটা আপনি কীভাবে বুঝবেন? যখন দেখবেন যে মানুষেরও একটা সার্টেন এক্সপেকটেশন থাকে তার উপর থেকে। এখন আমি যখন দেখি উনি দেয়াল রং করতেছে, উনি একদম খাল পরিষ্কার করে ফেলছে, খালে হবে রাইট, খালে হবে, তবে খাল পরিষ্কার করে ফেলছে। আপনি সেখানে যদি দেখেন যে উনি যদি একা খাল পরিষ্কার করতো, তাহলে হয়তো বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, উনি এত ফেমাস না। বাট ইম্যাজিন কত মানুষ তাকে হেল্প করতে আসছে, অ্যান্ড ওই সাহস উনি যখন এত মানুষকে দেখছে, এটা কিন্তু ওনার একমাত্র প্রজেক্ট না, এটার পর আরো বহুত প্রজেক্ট করছে, অনেক কিছু আছে। সো দেয়াল কালার করছে, আরো কিছু প্রজেক্ট আছে যেগুলো হয়তো এখানে বলা যাবে না। জিনিসটা হচ্ছে গিয়ে মানে উনি খুব মানে সোশ্যাল যে ওয়ার্কগুলো করে, সেখানে যখন আপনি দেখবেন যে ওনার পিছনে শত শত মানুষ, হাজার হাজার মানুষ কাজ করতেছে, তখন আর কি বলার বাকি থাকে না যে ইজ ফেমাস অর নট। আই গেস অবশ্যই সবাই ফেমাস। আপনারা হয়তো অনলাইনে থাকার কারণে একটা লিঙ্ক আমাদের শুনতে পান নাই। আমাদের এই লিঙ্কে শুরুতে বলে থাকি যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ, তার নিজ নিজ কাজে অসাধারণ। কোনো না কোনো কাজ তার মধ্যে এমনভাবে জড়িত আছে যেটা তাকে একটু আলাদা করে উপস্থাপন করে, যেটা তাকে আলাদাভাবে তুলে ধরে সবার সামনে। ফলে সেটা আমরা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসটার কারণেই বারংবার মানুষের কাছে আমাদের প্রশ্ন, আর ইউ ফেমাস? আমাদের যেটা আসলে ভাল লাগে না, আমরা চলে যেতে চাই নানা জায়গায়, ফলে সেই ভাল লাগে না চলে যাওয়া বা একটা চল ব্যাপার, যে চল একটা রিদম কিন্তু তৈরি করে। হ্যাঁ, সো এই যে রিদম কিংবা ভাল লাগে না এবং চলের রিদমটা কেমন করে আসলো, ঠিক কেমন করে মনে হলো যে আমি আসলে লেখাটাই আবার একটু আসতে চাই। আপনি তো অনেক কিছু করেছেন, শুরুতে 10 মিনিট স্কুল থেকে শুরু করে, সেইখান থেকে ভিডিও মেকিং করা, অ্যানিমেশন তৈরি করা, বিভিন্নভাবে কথা বলা, এত দারুণভাবে মজা করে সোশ্যাল মিডিয়াতে কথা বলা, সেটাও দারুণভাবে। বাট আমার একটু জানতে চাওয়া মনে হলো যে হঠাৎ লেখালেখির পার্টটা কেন মস্তিষ্কে ঢুকলো? প্রথমত আপনি যে এইমাত্র যে ট্রানজিশনটা নিছেন একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে, জোস। এনিওয়েজ, আমার লেখালেখির যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে কার্টুন আঁকা আমার খুব শুরু থেকেই একটা পছন্দের ব্যাপার ছিল, কিন্তু আমি নিজেও নিজেকে প্রশ্ন করতাম যে আমি যে মানে খালি কার্টুন আঁকি নেই কেন, আমি কেন ইউটিউব ভিডিও বানাচ্ছি যেখানে আমার নিজের জোর করে স্টোরি বলতেছি। ইভেন মাঝে মধ্যে এমন হয়েছে কিছু প্রজেক্টে আমি হয়তো বা কার্টুন আঁকার যে পারফেকশনটা সেটা স্কিপ করে গেছি জাস্ট বিকজ দ্য স্টোরিটা পারফেক্ট। তো এইটা কেন করি আমি, এবং এটা সাবকনশিয়াস মাইন্ডে, এমন না যে আমি ইন্টেনশনালি করছি। আচ্ছা, এরপর গল্প লেখাটাও সাবকনশিয়াস মাইন্ডে আমি শুরু করছি, এরপর দেখি সব ক্লিক করছে, দেন আমি পাবলিশ করছি বই, বহুত কাহিনী। কথা হচ্ছে এটা কেন করছি, পরে আমি বুঝছি যে আসলে আমি নিজেকে স্টোরি টেলার বলতে বা স্টোরি টেলার হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে আমার খুব পছন্দ। মানে আমি যখন মানুষের কথা বলতে, আমি আপনার লাইফের একটা গল্প, আমি মানুষকে খুব ইন্টারেস্টিংভাবে পোর্ট্রে করতে পারবো। ইভেন আমি যে আজকে বাসা থেকে এখান পর্যন্ত আসছি, এই কাহিনীও আমি ইন্টারেস্টিং করে বলতে পারবো। এই যে এই গল্প বলার যে স্যাম্পল নিয়ে নেব, যে এটা যদি অন্তিক মাহমুদ বলতো তাহলে কিভাবে বলতো, যে এই গল্প আমি কিভাবে আসছি। আচ্ছা, প্রথমত আমি শুনছি যে আমার গাড়ি আসবে 8টার সময়, ঠিক আছে, এন্ড সবাই আমাকে গালি দেয় সবসময় যে আমি 1 ঘন্টা লেট করি সব জায়গায়। আচ্ছা, তো এবার আমি 1 ঘন্টা আর্লি আসছি 7টার সময়, ঠিক আছে। 8টা যখন বাজছে তখন দেখি এবার গাড়ি লেট হয়েছে। ওকে, কারণ হচ্ছে কি মিশু ভাইয়ের এখান থেকে আনতে গিয়ে এই কাহিনী। তো আমি ভাবছি আচ্ছা মিশু ভাইয়ের বাসা কিন্তু আমার থেকে দূরে না, আমি ভাবছি যে এই মিশু ভাইকে বাসা থেকে নিয়ে এসে আমার বন্ধু আসতে যেহেতু অনেক টাইম লাগতেছে, ইমাজিন আমার বাসা থেকে আপনাদের এই স্টুডিও পর্যন্ত আসতে কতক্ষণ টাইম লাগবে। সো আমি ধরে নিয়েছি যে আসার হবে না, তারপর আমি গাড়িতে উঠছি।
এরপর আমি আমার ড্রাইভার ভাইকে দেখছি, ঠিক আছে, উনি যে কেমনে গাড়ি চালাইলো আমি জাস্ট পাগল হয়ে গেলাম। আমি অ্যাট দিস পয়েন্ট আমি মানে ঠিক আছে আমার দেরি হয়ে যাচ্ছে এই শোতে, মিশু ভাই এদিক থেকে লাইভ করতেছে, হ্যালো, মিশু ভাই এক ফোনে তার লাইভ, আরেক ফোনে সে আমার মোবাইল ধরে আছে টর্চ হিসেবে, যে ভাই হ্যাঁ আমি লাইভে আছি, আমি শুনতে পারতেছি না। মিশু ভাই মাঝে মধ্যে এমনি শুনে, তো আমি বলি মিশু ভাই কান দেখা যেতেছে আপনার, হ্যাঁ ঠিক আছে সরি। সো এইভাবে আমি কোনো মতে আসছি, ফাইনালি আসছি। অ্যান্ড এটা আমার লাইফের হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ইন্টারভিউ হবে, বিকজ জীবনে আমি আমার লাইফে কোনো দিন বাসা থেকে ইন্টারভিউ দেওয়া শুরু করে এখানে এসে ইন্টারভিউ দিচ্ছি এরকম হয়নি। এটা কেন হয়েছে জানোস? বিকজ কারণ তুই আমার সঙ্গে ছিলি। ইয়েস একদম। কিন্তু আমি লেখালেখির পাঠ থেকে বের হয়ে যেতে চাই না। সো স্টোরি টেলার হিসেবে যখন নিজেকে ছোট করে বলতে হবে, তাকেও সুযোগ দিতে হবে। সো স্টোরি টেলার হিসেবে যখন আইডেন্টিফাই নিজেকে করা শুরু করছি, তারপরে আমি দেখছি যে আমি কিছু কিছু গল্প আছে যেগুলো আমি ইউটিউব ভিডিওতে চাইলেই বলতে পারি না, কারণ অনেক ব্যাপার স্যাপার, অনেক ফর এক্সাম্পল খুন খারাপির কথা যদি আমি বলি সেটা আমি চাইলে ইউটিউব ভিডিওতে দেখাতে পারি না। সো তখন আর কি ওই ক্রিয়েটিভ ফ্রিডমটা লাগতো। লাকিলি আমাদের নেটওয়ার্কিংয়ে বা আমাদের কানেকশনে বেশ কিছু মানুষ যারা পাবলিশার, তাম্রলিপি আমাকে অ্যাপ্রোচ করছে বই লেখার জন্য। আই টুক দ্য চান্স। আমার পরবর্তী প্রশ্নটা জানবো, সেটার উত্তরটা পরে জানবো। প্রশ্নটা আগে করে রাখি যে হয় না যে আমরা ছোটবেলায় মিশু ভাইয়ের অনেক স্টোরিতে, গল্পে আমি শুনেছি যে কমিক্স পড়তেন, তার বড় ভাই কমিক্সের বইগুলো এনে দিতেন, সেটা পড়ে পড়ে তার কার্টুন আকার একটা প্রবৃদ্ধি মনের মধ্যে জন্ম নিয়েছে এবং সেটির দ্বারা তিনি একটা অনুপ্রাণিত হয়েছেন। আমি অন্যান্য কাজ রেখে আমি লেখালেখিটা নিয়ে কেন বেশি কথা বলছি, লেখালেখিটা এত বেশি সৃজনশীল, এত বেশি চিন্তা করে লিখতে হয়। আমি জানি প্রত্যেকটা কাজই আলাদা আলাদা করে অনেক বেশি যত্ন নিয়ে করতে হয়, কিন্তু এই লেখাটাতে অনেক কিছুর সম্মিলন ঘটাতে হয়। ফলে এই লেখার অনুপ্রেরণাটা কিভাবে আসলো? মানে ছোটবেলা থেকে হয় না যে আমরা কমিক্স পড়েছি, তিন গোয়েন্দা পড়েছি, আচ্ছা তারপর ওয়েস্টার্ন পড়লাম, সো একটা ধাপ বাই ধাপ যে পড়লাম, এটা আবার কোনো ধরনের কোনোভাবে প্রভাব পড়েছে কিনা সেটি জানবো। তবে মিশু ভাই, আপনি তো আসলে সমাজ বদলের কথা বলেন নানানভাবে, নানান কাজের মাধ্যমে, ইভেন আপনি যখন কথা বলেন জি ধন্যবাদ, ফলে এই যে জি ধন্যবাদ কিংবা কথা বলার ধরন থেকে একটা মানুষকে বদল করা যায়। কোনো একটা ছোট্ট আমরা আমাদের প্রতিদিন দৈনন্দিন ব্যবহারে এত এত ছোট ছোট কাজ করি, হয়তো আমি লক্ষ্যই করি না, এত অগোচরে লক্ষ্যই করি না যে এটার দ্বারা কোনো একটা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সমাজের কোনো একটা ছোট অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে, একটা পশু প্রাণীও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাট আপনি এত গভীরভাবে ভাবেন এই বিষয়গুলো, এবং সেটার মাধ্যমে আমরা ভাবি না যে আচ্ছা এই ছোট কাজটা না করলে কি হতো, তখন আপনি চোখে আঙুল দিয়ে দেখান যে না এটা করা যাবে না, হ্যাঁ এটা করলে এই ক্ষতিটা হয়, সেটা পরিবেশের হয়, সেটা মানুষের হয়, সেটা পশু পাখির হয়। বদলের চিন্তাটা কেন আসলে? নিজে বদলে গেছেন বলে এরকম কিছু? বদলের চিন্তার বিষয়টা আসলে নিজের জায়গা থেকে আসছে। আমি যখন আমরা তো অলওয়েজ একটা জিনিস করি যে অন্যের দিকে আঙুল তুলি বেশি আর কি, তাই না? মানে বাট টু সাম এক্সটেন্ট আমরা সবারই কিন্তু কোনো না কোনো ছোট বড় দোষ ত্রুটি সবসময়ই থাকে। হ্যাঁ, আমি আমার নিজের দোষের জায়গাটাই অলওয়েজ দেখার ট্রাই করছি, এবং দেখা ওই জায়গার থেকে মনে হয়েছে যাচ্ছে কী কী জিনিস আমার পক্ষে আসলে পরিবর্তন করা সম্ভব, নিজের জায়গা থেকে পরিবর্তন করা সম্ভব। এখন ওইটা অনেক সময় থাকে না যে মোটিভেশন লাগে আমাদের, যে কোনো কিছুর জন্য মানে পরিবর্তনের জন্য মোটিভেশন লাগে। হ্যাঁ, তো নিজেরে মোটিভেট করার জন্য আরও কিছু মানুষ সঙ্গে নিয়ে যদি করা যায়, তাহলে মনে যাচ্ছে একটা দায়বদ্ধতার জায়গা আছে যে আচ্ছা যেহেতু আমি আরও কয়েকজনকে বলতেছি, তাহলে আমার নিজের জায়গায় শুধরানোর বিষয় আছে। হ্যাঁ, কারণ রাদার দেন পয়েন্টিং আউট যে আপনার এই দোষটা, হ্যাঁ, তার চেয়ে যদি আমি ট্রাই করি যে আচ্ছা এটা কেমনে সলিউশনের দিকে চিন্তা করা যায়, এবং টু সাম এক্সটেন্ট ক্রিয়েটিভলি আমার যে জায়গাটা, ওই জায়গাটা থেকে বের না হয়ে, হ্যাঁ, যদি ক্রিয়েটিভলি একটা সলিউশনের বিষয় দেখানো যায়, সেটার থেকে হয়তো কিছু ফ্লস বাইর হইতে পারে, ওইটারে আবার একটু সংস্কার করার বিষয় হইতে পারে। মানে মোর লাইক ধরেন iOS এর আপডেট হয় না, বা ফোনের যে আপডেট হয়, একটা গ্লিচ বের হয় বলেই বা একটা বাগ বের হয় বলেই তো ওইটারে আবার নিশ্চয়ই ঠিক করা হয়। হ্যাঁ, এখন যতক্ষণ পর্যন্ত না ট্রাই করতেছি এবং এটার থেকে কিছু ফ্লস বের হচ্ছে, ওই ফ্লস থেকে হয়তো বা এর পরের বার আরেকবার ট্রাই করবো, ওইভাবেই আসলে পরিবর্তনের বিষয়টা বিষয়টা আসে। এবং আমার কাছে অলওয়েজ মনে হয় যে পরিবর্তন কখনোই মুহূর্তের মধ্যে সম্ভব না, যে আমি রাতারাতি চেঞ্জ করে ফেলানো সম্ভব না। কিন্তু মানে এই যে চিন্তাটা, মানে এইটা তো আসলে একটা বড় ধরনের পার্থক্য করে দেয়। কেন বলে যে ধরেন ওই মগবাজারের ফ্লাইওভারের ওই নিচ থেকে আপনি বহু বছর গিয়েছি, অন্তিক মাহমুদ গিয়েছে, আমি গিয়েছি, এক্স গিয়েছে, ওয়াই গিয়েছে,
কেন তার কাছে মনে হয় নাই যে এটা একটু কালার করলে এটা দেখতে ভালো লাগে? ওই যে খালটা আপনি পরিষ্কার করতে নামলেন সবাইকে নিয়ে, সেই খালের পাশ থেকে আমি জানি যে সেখান থেকে নানা ধরনের দার্শনিক যান, নানা ধরনের চিন্তক যান, নানান ধরনের সমাজ, বিদেশ থেকে শুরু করে দেশ বদলে দেওয়া মানুষরা তারা হাঁটাহাঁটি করেন। তাদের মাথায় যে চিন্তাটা আসে নাই যে এই ছোট্ট খালটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়, দিন শেষে ওই জায়গাটা তো আমার, আপনার এবং দিন শেষে বাংলাদেশের। এই যে ছোট ছোট চিন্তা যে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে, এই পার্থক্যটা কেমন করে আপনি করেন? এত ডিপলি আসলে চিন্তা করি না টু বি অনেস্ট। এটা আপনি যেমন বলতেছেন, আমি এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করি। আমি জানি না, আমি আপনাকে বহুত বছর ধরে চিনি, আমার মনে আমি একটু আন্দাজ করতে পারবো, দেখেন আপনি আমি ঠিক বলতেছি কিনা। ঠিক আছে, আমরা যখন কোনো একটা ব্রিজের উপর দিয়ে যাই, আমরা যখন দেখি খালটা ময়লা, আমরা বলি আহা খালটা ময়লা, রাইট, কেন কেউ ঠিক করতেছে না, এন্ড দেন আমরা চলে যাই। ঠিক আছে, মিশু ভাই অনেক অ্যাড্রেনালিন পছন্দ করে। ঠিক আছে, উনি ব্রিজের উপর উঠে উনি বলবে কি এই খালটা ময়লা, পরিষ্কার করলে সেই হবে না, এন্ড দেন সাথে সাথে হি ডাজ ইট। সো আই থিংক এটা উইল আই বি রং ইফ আই সে না, অ্যাবসলিউটলি ওই জায়গা থেকে, এবং ঘটনাটা অ্যাকচুয়ালি এরকমই ঘটছিল। কারণ ধরেন যে সোশ্যাল মিডিয়া আলটিমেটলি এখনকার ফেম ব্যাপারটা তো আসলে টু সাম এক্সটেন্ট টিভি বা প্রিন্ট মিডিয়ার থেকে সরে এসে কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, তাই না? যে সোশ্যাল মিডিয়ায় সব কিছু নিয়ে বলা হয়, দোষ ত্রুটি ভক্ষচক্র অনেক কিছু নিয়ে বলা হয়। হ্যাঁ, এইসব বিষয় আসলে নিয়ে ওই বলা পর্যন্তই হয়, এবং হয়তো বা টু সাম এক্সটেন্ট অনেকেই অ্যাকশন নেয় এবং ট্রাইও করে, বা মোস্টলি আমার চোখে কেন জানি অনেক সময় নেগেটিভটাই বেশি নজরে আসছে। হ্যাঁ, ফর এক্সাম্পল যদি গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জের কথাও বলি, সবাই তো ওই ছবিগুলো পোস্ট করছিল, আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আমার পক্ষে তো ওই সিনারিও চেঞ্জ করা সম্ভব না, বাট আমার হাতে একটা ছোট্ট পাওয়ার আছে, সেটা হচ্ছে আঁকি করা। আঁকার মাধ্যমে যদি করা যায়, সেম গোজ ফর, এটা আমার নিজেও আমি সাইকোলজিক্যালি দেখছি যে কালার আসলে কতখানি হেল্প করে মানে মানুষের মানসিক জায়গায়। হ্যাঁ, তো ওই জায়গার থেকে, এবং টু সাম এক্সটেন্ট আপনার যে ময়লা ব্যাপারটাও আসলে আপনার সাইকোলজিক্যালি কী পরিমাণ ইফেক্ট ফালাইতে পারে, সেটাও আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয়েছে। যে আমরা যখন বলি যে এই জায়গাটা ময়লা, তার মানে আমার চোখে পড়তেছে, এবং ওই ময়লাটা আমার মাথায়ও ঢুকতেছে। হ্যাঁ, এবং ওটা ক্লিন হইলে বা ক্লিন করার চেষ্টা করলেই টু সাম এক্সটেন্ট ওই জায়গাটা হয়তো বা ক্লিয়ার আমাদের হবে, ওই মাথার ব্লকেজটা হয়তো বা যাবে। এখন আমরা জানি যে অথরিটির অনেক রকমের সমস্যা আছে, অনেক রকমের কি বলে এই গ্যাপ আছে বা বাইন্ডিংস আছে, হয়তো বা তাদের অনেক রকমের আমলাতান্ত্রিক জটিলতার বিষয় আশয় আছে। কিন্তু নাগরিক হিসেবে তো আমিও টু সাম এক্সটেন্ট কিছু জিনিস করতে পারি। কারণ ধরেন অথরিটি তো বলেও যে ময়লা ফালায়েন না, ময়লা তো নিশ্চয়ই অথরিটি এসে ফালায় নাই টু সাম এক্সটেন্ট, আমিও ফালাইছি, আমরা ওই জায়গার মানুষজনই ফালাইছি, আমরা চোখের সামনে ক্লিন করতে গিয়েও দেখছি হচ্ছে গিয়ে ক্লিন করতেছি, চুস করে ফালাইছে, আমরা গিয়ে জিজ্ঞেস করছি কেন ফালাইছেন, উনি বলছে হচ্ছে গিয়ে যে আপনারা তো ক্লিন করতেছেন। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য এক্সকিউজ। এখন বাট ক্লিন করার পরে কিন্তু আমরা অনেকখানি দেখছি যে মানুষের একটু হইলেও হয়েছে, যে অনেক মানুষজন এখান থেকে জানাইছে ভাই আমাদের মশা কমে গেছে, আমাদের দুর্গন্ধ কমে গেছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমার কাছে খুব মজা লাগছে যে দেখা যে আরে অ্যাটেম্পটা তো খুব বেশি আমার কাছে কেন জানি কঠিন লাগে না, যতখানি ছিল মানে আমাদের হাতে ইকুইপমেন্টস যা ছিল সেই একটু নৌকা দিয়া মানুষজন মিলায়া দল, মানে মানুষজন মিলেই কিন্তু করছি, মানে একটা টিম, ইয়াংদের একটা টিম মিলাই কিন্তু করছি। ওই এলাকার মানুষজনও জড়ো হয়েছে, বিভিন্ন এলাকার মানুষজন এসে জড়ো হয়েছে। হ্যাঁ, তো শুরুতে ইম্পসিবলই লাগছিল। হ্যাঁ, কারণ যেই পরিমাণ ময়লা ছিল। হ্যাঁ, বাট যখন আস্তে আস্তে ক্লিন করার বিষয় হয়েছে, তখন অনেক আইডিয়াও বের হয়েছে যে আরও কীভাবে এটাকে ক্লিন করা যায়। হ্যাঁ, এবং তখন মনে হয়েছে যে আচ্ছা, যেহেতু আমরা তো সাধারণ মানুষরা যেহেতু করতে পারতেছি, সেইটা কিন্তু টু সাম এক্সটেন্ট উপর মহল পর্যন্ত ব্যাপারটা গেছে, এবং এটা কিন্তু মেয়র মহোদয় অ্যাপ্রিসিয়েটও করছে। এবং ওইখান থেকে আমরা পরবর্তীতে দেখছি কিন্তু যে খাল পরিষ্কার করার বিষয় আশয়ের তুলনামূলক অ্যাটেম্পট অনেক বাড়ছে। বা ধরেন আপনি যদি বিডি ক্লিন বাংলাদেশের কথা চিন্তা করেন, এরকম একটা অর্গানাইজেশন কিন্তু কন্টিনিউয়াসলি, মানে আমি তো জাস্ট খাল পরিষ্কার করছি ধরেন একবার, তারা কিন্তু কন্টিনিউয়াসলি ক্লিন করার উপরেই আছে, একটা অর্গানাইজেশন ক্রিয়েট হয়েছে। এবং ওইটা সেই সাথে এইটা একটা মেসেজ হিসেবে গেছে যে চাইলে সম্ভব, মানে যদি চেষ্টা করা হয় সম্ভব, হয়তো ফেল হইতে পারে, আবার ময়লা হইতে পারে, বাট চেষ্টা তো করা সম্ভব। ফেলিয়ারের কথাটা যেহেতু বললেন, ফেলিয়ার নিয়ে আপনার একটা প্রশ্ন আছে, আমি আসবো, তার আগে একটু অন্তিকের কাছে যেতে চাই। অন্তিক, একদম মানে আমি কিংবা মোর্শেদ বিশু যেই সময়টাতে বড় হয়েছি, আমাদের কাছে জিজ্ঞেস করতে আপনাদের বয়স কত, দুষ্টু কিন্তু বুঝছেন, বলে আমরা যে সময়টাতে বড় হয়েছি, আমাদের কাছে একটা ফিগার হচ্ছে যে জীবনে কিছু হইতে হলে ডাক্তার হইতে হবে, মানে সফলতা মানে হচ্ছে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, তো বা বুয়েটে চান্স পাইতে হবে। ফলে এই যে বিষয়গুলো তো একদম কমন। আমি
কোনোভাবেই এই পেশা কিংবা প্রতিষ্ঠান মানে মানে শ্রদ্ধা করছি অবশ্যই, যে তাদেরকে আমি ছোট করে দেখছি, কোনোভাবেই না, এমন না। তবে এটা একটা কমন জায়গাটা ছিল যে এটা আপনি তার থেকে যে খুব বেশি দূরে সেটাও না। আমি বুঝেও গেছি যে আপনার আমার চেয়ে কত বছরের বড় হতে পারেন, কিন্তু আপনি যে তার থেকে খুব বেশি দূরে সেটাও না। কিন্তু এই যে আমি একটু আগে পরিচয়টা দিলাম, সেই পরিচয়টাতে অনেক কিছু আমি যখন বলছিলাম, আমি মানে এখনকার কথা চিন্তা করছিলাম না, আমি চিন্তা করছিলাম যে আরো 50 বছর পরে এই পরিচয়গুলো আরো কত দারুণভাবে দেওয়া যেতে পারে। আমি আসলে সেটাই চিন্তা করছিলাম, সেই কারণেই প্রশ্নটা জিজ্ঞেস করা যে বদলেছে তো অনেক কিছুই, পরিচয়ের ধরনটা। এখন আমি অন্তিক মাহমুদকে বলছি কার্টুনিস্ট, লেখক, অ্যানিমেটর। এটা মানে আপনি যখন শুরু করেছিলেন, আমি যদি খুব বেশি আমার যদি ভুল না হয়, 10 মিনিট স্কুল থেকেই তো একদম যাত্রাটা শুরু। সেটার যাত্রাটাও খুব বেশি দিন আগের না। আমি সেই 10 মিনিট স্কুলের শুরু থেকেও জানতাম, কিংবা আইমান সাদিকের সাথে আমার শুরু থেকেই সেই যাত্রা থেকে শুরুই আমার কথা হচ্ছিল। সেই সময় থেকে এই সময়ের ব্যবধানে এই যে পরিচয়গুলো যুক্ত হলো, এটা কি চ্যালেঞ্জ, কোনোভাবে অস্বস্তি, নাকি একটা দেবার মতো বিষয়? আচ্ছা, সো আমি ইজিলি দুটা ভাগ করে বলি। সেটা হচ্ছে গিয়ে আমাদের বাবা মার যে জেনারেশনটা, তারা একটা সার্টেন স্ট্রাগল করছে, যে স্ট্রাগলটা হচ্ছে গিয়ে সারভাইভ করা। এটা মানে আমাদের বাবা মারা আমাদেরকে এটা ফিল করতে দেয় নাই, সত্যি কথা বলতে। এখনকার যে জেনারেশন, আমার জেনারেশন, তাদেরকে ফিল করতে দেয় নাই। আমাদেরকে ওই একটা মানে ইন মোস্ট কেসেস আমরা দেখছি যে আমাদের বাবা মারা জমি জমা কিনছে, ফ্ল্যাট কিনছে, অথবা ওই যে হয় না যে সেটেল হওয়ার যে বিষয়টা, এইটা তাদের মধ্যে ছিল। কারণ কি, তাদের বাবা মারা হয়তো বা ওটা দিতে পারে নাই, বাট তাদের বাবা মারা হয়তো বা অন্য কিছু দিছে। বাই দ্যাট আই মিন আমার দাদা দাদিরা, রাইট? আমাদের এই সেটেল হওয়ার ভয়টা না এখন নাই। সো আমাদের না ওই যে দ্য মোমেন্ট, আপনি যদি একটা গরিব মানুষকে জিজ্ঞেস করেন যে তোমার ড্রিম কি, সে হঠাৎ করে দেখবেন যে ইন মোস্ট কেসেস অ্যাগেইন সবাই না বলে যে আমি হেল্পার হব, বাস চালাবো, বাসের ড্রাইভার, বা সে কিন্তু বলে না আমি নাসাতে কাজ করবো। সে কিন্তু বিকজ তার আইডিয়াই নেই, রাইট? সো সেম গোস ফর আমাদের প্যারেন্টস অ্যাজ ওয়েল। আমি সেইম তারা বাসের হেল্পার হইতে চাইতেছে, আমি বলতেছি যে তারা একটা সার্টেন স্ট্রাগল থেকে বের হয়ে আসছে, এবং তারা মনে করতেছে যে তারা যদি ওই স্ট্রাগলটা করতে না থাকে, তারা আবার ওই স্ট্রাগলে ব্যাক করবে, রাইট? সো এইটা আমাদের না ফিল করতে হয় নাই। সো আমি না আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারছি, অ্যান্ড নট অনলি মি, আমি বাদে আরও অনেকে। অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সমেন্ট বলেন বা যে কোনো কিছুই বলেন, সেটার কারণে জিনিসটা আরও অনেক ইজি হয়ে গেছে। সো আমি বলতেছি না যে একটা পয়েন্টে অ্যানিমেটর হওয়া বা লেখক হওয়া উইল বি এ ভেরি বিগ থিং। আমি বলতেছি যে প্রত্যেকটা পেশা একটা সার্টেন পয়েন্টে গিয়ে প্রচুর রেসপেক্ট পাবে। আমি আজকে ছবি এঁকে যদি মানুষকে দেখাইতে পারি যে হ্যাঁ আমি টিভিতে আসতেছি, মানুষ আমার ইন্টারভিউ নিচ্ছে, তো একটা কৃষক যে পুরা একটা দেশ চালাইতেছে, অফকোর্স তাদের মধ্যে যে কোনো একজন ফেমাস ইভেন হয়েছে। আমি যদি শাইখ সিরাজ স্যারের কথা বলি, হয়েছে। তো আপনি হরিপদ কাপালির কথা যদি চিন্তা করেন, সো যত ডিফারেন্ট মিডিয়াম থেকে মানুষ নিজেকে এক্সপোজ করবে যে দেখেন এটা আমার কাজ, এভাবে কাজ ভালো করতে হয়, মানুষ পছন্দ করবে, মানুষ ফলো করবে, বিকজ প্রত্যেক মানুষের ডিফারেন্ট নিড আছে। একটা পয়েন্টে আমার মনে হয় ফিউচারে যেটা হবে, প্রত্যেকটা জব সমান রেসপেক্ট পাবে, এটা আমার মনে হয়। আমরা ওটা চাচ্ছিলাম এবং চাই বলেই বারবার প্রশ্ন করি, আর ইউ ফেমাস, আর ইউ ফেমাস, এবং বিশ্বাস করি প্রত্যেকেই অসাধারণ। ফেইলারের যে বিষয়টা কথা, এটা আপনি সব জায়গাতে বলেন, সব ইন্টারভিউতে বলেন যে ফেইলারের বিষয়টা নানানভাবে আপনার জীবনে এসেছে। সেটি আইএসএসপি থেকে শুরু করে প্রেম থেকে শুরু করে নানান বিষয় এসেছে, এটা বলেন আপনি, সেজন্য বললাম আর কি। হ্যাঁ, তো এই ফেইলিয়ারের বিষয়টা কি কোনোভাবে সামনে এগিয়ে যেতে সহায়তা করে কিনা? একটা ইন্সপিরেশনাল একটা মানে ছকে বাঁধা বইয়ের কথা না বলে সবাইকে বোঝার জন্য একটু যদি বলতেন। না, আমার কাছে মনে হয় যে মানে ডেফিনেটলি হেল্প করে, কারণ এই জায়গার থেকে যে ধরেন ওই পর্যন্ত হেল্প করে যখন আপনি বুঝতেছেন যে কোন জায়গাটা ফেলিয়ার আর কি। হ্যাঁ, কারণ ওইটা হচ্ছে ধরেন তলায় যদি পড়েন আপনি একবার, হ্যাঁ, মানে আমি যদি ইজিলি বলি যে ধরেন আমার ড্রিমই ছিল হচ্ছে মিলিটারি জয়েন করা। হ্যাঁ, আমি এয়ারফোর্সে ট্রাই করছি, আমি আর্মিতে ট্রাই করছি, 2 দফায় আইএসএসবি রেড কার্ড পাইছি, অ্যান্ড এটা আমার একমাত্র ড্রিম ছিল। হ্যাঁ, আমি আর অল্টারনেটিভ কোনো ড্রিমই দেখিনি। আচ্ছা, সো ওইটাতে যখন আমি রক বটমে পড়ছি, আমি ভয়ঙ্কর ডিপ্রেসড অবস্থায় ছিলাম। বাট একদিন আমার কাছে মনে হচ্ছে যে মানে জীবিত অবস্থায় তো আপনার পক্ষে নেগেটিভে যাওয়া সম্ভব না। আপনি যদি 0 থেকে 10 পর্যন্ত চিন্তা করেন, আপনার সাকসেস যদি 1 2 3 4 করে বাড়ে, সেটা হচ্ছে আপনার সাকসেস, আর ফেলিয়ার হচ্ছে গিয়ে আলটিমেট 0। আমি তখন 0 অবস্থায় ছিলাম, তার মানে ওইখানে আমার আই হ্যাভ নাথিং টু লুজ। সো ফেলিয়ারের একটা ফান হচ্ছে গিয়ে যে ইফ ইউ ফিল লাইক ইউ হ্যাভ ফেইল্ড, তার মানে ইউ হ্যাভ নাথিং টু লুজ। তার মানে আপনি তখন যাই ট্রাই করবেন দ্যাট ইজ গেইন।
রাইট অ্যান্ড ওই গেইনগুলাই আস্তে আস্তে এটা ধৈর্য এবং সময় আমাদের অনেক সময় যেটা হয় যে যেটা ওই যে ওরা বলছিলেন যে অনেকে এইটা হইতে চাইছে ওইটা হইতে চাইছে বা সাকসেসফুল হয় নাই বা হওয়ার বিষয়টা আমার কাছে অলওয়েজ লাগে হচ্ছে গিয়ে যে প্রত্যেকেরই একটা টাইম থাকে আমার কাছে মনে হয়, হ্যাঁ রাইট, এবং সে ওই টাইমটা পার করবেই, হ্যাঁ তার ওই পিক টাইম বলেন বা ইয়া টাইম ওইটার থেকে আবার ফলও করা হবে। আমাদের কাছে যখন একটা সাকসেসফুল মানুষ ফল করে তার ওটার ফেলিয়ার হিসেবে মনে হয় না হয়তো বা, কিন্তু ওই মানুষটার ক্ষেত্রে হয়তো এটা ফেলিয়ার যে আমি ফেল করছি, আমার এখন এটা কাম ব্যাক করা লাগবে। সবচেয়ে বড় উদাহরণ ধরেন যে হচ্ছে আমাদের প্লেয়াররা যদি চিন্তা করি এখন হাঁটতেছে একটা টাইমে গিয়ে আবার যখন কাম ব্যাক করবে উই উইল চিয়ার অ্যাবাউট দেম, এখন কিন্তু দুমায় গালি খাইতেছে, হ্যাঁ ডেফিনেটলি দে উইল কাম ব্যাক যদি ওই মনের জোরটা থাকে আর কি। হ্যাঁ গিভ আপ করা মানে হচ্ছে গিয়ে দ্যাটস আলটিমেট ফেলিয়ার। আমার কাছে লাগে হচ্ছে গিয়ে ফেইলড হওয়াটা তো কিছু না, কিন্তু গিভ আপ করাটা হচ্ছে গিয়ে বিষয়টা। এবং আমি অনেক ক্ষেত্রেই দেখছি যে অনেকেই বলে যে ভাই আপনি আঁকা কি করেন, আমিও একসময় করতাম, হ্যাঁ আমার হচ্ছে করতাম বলাটাই ইয়াটা যে চালায় গেলে আর প্যারা হইতো না আর কি। হয়তো অ্যাট ওয়ান পয়েন্ট ডেফিনেটলি কিছু না কিছু কেউ না কারো না কারো চোখে পড়ার বিষয়টা আসবেই। আমি আর একটা বিষয় একটু পয়েন্ট আউট করতে চাই, আপনি একদম শুরুতে বলেছেন যেটি যে নিজের ফেলিয়ারের বিষয়টা আসলে জানা দরকার, যে আমি আসলে কোন জায়গাটাতে ফেলিয়ার, এবং সেটা জানা থাকলে সামনে যাওয়াটা আসলে সহজ হয়। ফেলিয়ার এবং নিজের উইকনেসের ব্যাপারটা জানাটা খুব জরুরি আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ, নিজের জন্য কাজে লাগাবো। আপনাকে একটা আমি প্রশ্ন, যেহেতু অবধি একটা গুরুত্বপূর্ণ কাজ করছে এবং আমার দর্শকরা জানে সেটা কি কাজ, আপনার কাছে আমার জানতে চাওয়া, আমরা সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের প্রতিবাদ দেখি, অনেক স্যাটায়ার দেখি, মিম দেখি, নানান বিষয়ে ফাদার মাদার সিস্টার ব্রাদারকে নিয়ে নানান ধরনের ট্রল দেখি। এইটা ইতিবাচক নেতিবাচক দুভাবেই আসে, মানে শঙ্কাও জায়গায়, হয়তো আজকে একজন কালকে হয়তো আমি হতে পারি, মানে এটা এমনই পর্যায়ে চলে গেছে। এইটা আপনি এবং সেখানে সোশ্যাল মিডিয়াতে খুব দারুণভাবে কাজ করছেন, মাঝে মধ্যে মনে হয় কি যে খুব রিস্ক জায়গাটা? রিস্ক তো আছে আমার কাছে মনে হয়, এটা এই সময়ে আপনারা তো প্রেসের লোক, তো এটা আপনারা সাংবাদিক হিসেবে এটা আরও নিশ্চয়ই ফেস করেন। আমি যদি ডিএস একটা কথা বলি আর কি, এটা নিয়ে তো অনেক রকমের আমাদের কি বলে আলোচনা সমালোচনার দিক বের হয়ে আসে, হ্যাঁ বের হয়ে আসতেছে, বা এটা নিয়ে অনেক রকমের আলোচনা হইতেছে। হ্যাঁ সো রিস্ক তো ডেফিনেটলি আছে, আবার ইন দ্য মিন টাইম এটাও আছে হচ্ছে গিয়ে যে আমাদের বস যেটা অলওয়েজ বলছে আমাদেরকে আঁকির ক্ষেত্রে বা সিনিয়রদের কাছ থেকেও যেটা শিখছি যে দের ইজ অলওয়েজ এ ফাইন লাইন, হ্যাঁ মানে যেটা ক্রস করলে টু সাম এক্সটেন্ট হতে পারে বিপদ, আবার ওইটা ক্রস না করাটা আর কি, ওই ফাইন লাইনটা মেনটেন করাটা, হ্যাঁ পরিমিত ব্যাপারটা। বা কার্টুনের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা কি বলে গ্রামার আছে, হ্যাঁ গ্রামার ভাঙতে সমস্যা নাই, কিন্তু গ্রামারটা যদি পজিটিভলি ভাঙার বিষয় হয় সেক্ষেত্রে এটা নতুন গ্রামার হিসেবে দাঁড়াইতে পারে, নেগেটিভলি হওয়া মানে হচ্ছে কি দ্যাটস সামথিং রং। হ্যাঁ সো যেমন ফর এক্সাম্পল যদি কার্টুনের ক্ষেত্রে বলি হচ্ছে গিয়ে যে কার্টুনে একটা টাইম ছিল কিন্তু যে মানুষকে বিভিন্ন পশুর চেহারায় দেখানো হইতো। হ্যাঁ ফর এক্সাম্পল ওই শিশির স্যারের আমলে ওই সময় পলিটিক্যাল কার্টুনে উনি প্রথমবার আমাদের পলিটিশিয়ান যে এরশাদ, হ্যাঁ ওনাকে গাধার চেহারায় দেখাইছিলেন, আবার কখনো সাপের চেহারায় দেখাইছিলেন, রাজাকারদের সাপের চেহারায় দেখানো হয়েছিল। এরপরে কিন্তু এই জিনিসটা একটা টাইমে ইয়া হয়েছে যেটা ওই পশু পাখিদের জন্য অবমাননা, হ্যাঁ যে তাদের তো কোনো দোষ নেই, তাদেরকে ইয়ে করা হচ্ছে। ওই জায়গায় কিন্তু একটা আমাদেরকে শেখানো হয়েছে যে এইটা আমরা যাতে না করি, যে পশু পাখির দিকে যাতে, কারণ তাদেরকে হেয় করার তো কোনো দরকার নেই, দোষগুলো তো করছে হচ্ছে এই মানুষগুলো। হ্যাঁ সো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে ট্রলের ক্ষেত্রে বা মিমের ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট হয়তো অ্যাপ্লিকেবল, যেটা সামটাইমস আবার ওই যে ধরেন স্যাটায়ারের ক্ষেত্রেও তো আবার কিছু ব্যাপার আছে যে ডার্ক স্যাটায়ার বলে একটা বিষয় আছে, হ্যাঁ যেটাও পৃথিবীব্যাপী বেশ সমাদৃত। হ্যাঁ সো ওইখানে অনেক বিষয় আশয় আছে যেটা সবাই নিতে পারে না। কারণ স্যাটায়ারের মানুষ বা কার্টুনের মানুষ হিসাবে ডেফিনেটলি মানে আমার কাছে তো মনে হয় যে ঠিক আছে আমি সব কিছুই ওয়েলকাম করতে রাজি আছি, বাট আমি আমার জায়গার ওই ফাইন লাইনটা মেনটেন করার চেষ্টা করব, যেটা হয়তো বা অন্য কাউকে উদ্বুদ্ধও করবে। রাইট, এটা আমি দর্শকদেরকে জানাতে চাচ্ছিলাম যে সব কিছুর একটি পরিমিতি বোধ থাকা দরকার, তাই না অন্তিক? আমার সেটার জন্যই প্রশ্নটা করা আপনাকে, যে সব কিছুরই যদি পরিমিতি বোধ থাকে, সেই 10 মিনিট স্কুল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, অ্যানিমেশন তৈরি, লেখালেখি, কোনোটাতেই তো মানে থামছেন না, মানে একটা পরিমিতি বোধ থাকা উচিত, তাই না? এবং সব কিছুই সমান তালে চলছে, কেমন করে ভাই?
আর সত্যি কথা বলতে এখন আমার এই ভাবটা নেওয়াটা একটু টাফ, বিকজ এখন একটু কষ্টে চলতেছে জিনিসপাতি। আচ্ছা, কেন? তবে মানে হয় না যে এখন একটু একটা জিনিসের প্রায়োরিটি বেড়ে গেছে। ফর এক্সাম্পল আমার অ্যানিমেশন নিয়ে আমার একটু কাজ বেড়ে গেছে, গল্প লেখা এটা একটু কম, আবার কমিক্স আবার অনেকখানি বেড়ে গেছে, তো ওই কমিক্সের কারণে আমার অ্যানিমেশন কমে যাচ্ছে, তো এখন একটু টাফ হয়ে যাচ্ছে জিনিসটা। তবে ওই যেটা বললাম যে মানে ভালো লাগার ব্যাপারটা তো আছে। সো আমি না কোনো গ্রামার মানি নেই। ছোটোবেলায় আম্মু ওই বিছানা যখন ঝাড়ু দিতে যেত, তখন যখন যে তোষকটা তুলতো, তখন দেখতো যে র্যান্ডম অনেকগুলো A4 সাইজের কাগজ পড়ে আছে স্ট্যাপলার মারা, বিকজ সেগুলো আমি কমিক্স বানাইছি। অ্যান্ড আমার কাছে কলেজ লাইফ পর্যন্ত মনে হইতো যে কেউ আমার কাজ দেখতেছে না, ইটস নট ফেয়ার, যে কেন কেউ আমার কাজ দেখতেছে না, যতই বাজে কাজ হোক না কেন, ইটস নট ফেয়ার। সো এখন যখন চান্স পাইছি, টু বি অনেস্ট, আমি আর নিজেকে থামাইতে পারতেছি, আশা করি আমি কাজই করে যাবো। চলুক, আমরা এই কাজটা চলুক। তাতে হয় কি, আপনি তো আসলে বাংলাদেশের মানুষ, অন্তিক মাহমুদ যখন বাংলাদেশের হয়ে কাজ করেন, আপনার কাজগুলো যেভাবেই আলোচিত হোক, দিন শেষে এটা শুধুমাত্র আপনার, ভুলেও এটা ভাবার কোনো সুযোগ নেই। বাট এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই আর কি, যে ধরেন পরিমিত বোধের যে বিষয়টা বলছেন, আর্টিস্টের ক্ষেত্রে আমার কাছে লাগে হচ্ছে গিয়ে যে আর্টিস্টের নিজের জায়গাটা ধরে রাখার জন্য তারা এক্সপ্লোর করতে অনেক পছন্দ করে। হ্যাঁ, মানে এমন না যে সে ওইটাতে এক্সপার্ট হওয়ার জন্য করতেছে। হ্যাঁ, কারণ আমি কার্টুন আঁকি, আমার কার্টুন আঁকাটা যাতে টু সামটাইমস বোর্ড যাতে না হয়ে যায়, আমার অন্য জিনিস এক্সপ্লোর করতে ইচ্ছা করে। হ্যাঁ, আমার ইচ্ছা করে পাহাড়ে গিয়ে লাফ দিই একটা। হ্যাঁ, আবার কখনো ইচ্ছা করে হচ্ছে রাস্তায় নামি, অভিনয় শিল্পী, হ্যাঁ মানে অভিনয় করি, আবার একটু অভিনয় করি। হ্যাঁ, সেটা হচ্ছে এক্সপ্লোর করা যায়, আমরা যে আমি এখানে এক্সপার্ট বা আমি এখানে আমার কি বলে এই কি বলে দক্ষতা প্রমাণ করার চেষ্টা করতেছি বা কিছু। এটা হচ্ছে আমি আমার নিজের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করার মতন আর কি। আমার মনে হয় টু সাম এক্সটেন্ট এটা অন্তিকের ক্ষেত্রে, যে ও লিখতেছে, ওর লেখার কাজ হয়তো লিখতেছে, মানুষ গ্রহণও করতেছে, যাদের পড়ার দরকার পড়তেছে। সে তো এখানে গিয়ে বলতেছে না যে হচ্ছে আমি সেরা রাইটার বা আমি আই এম দ্য বেস্ট বা এরকম বিষয় আসে। হ্যাঁ, সে তার জায়গা থেকে তারটুকুই করতেছে এবং সে ওইটা উপভোগ করতেছে, এবং আর্টিস্টের কাছে হয়তো এই জিনিসটাও ইম্পর্টেন্ট, যে আমি এটা উপভোগ করতেছি কিনা, এবং উপভোগ যদি না করি আমি এটা ছেড়ে দিব। একটা কথা বলছিল হাসান হাবিব স্যার, উনি একটা কথা বলছিল যে উনি প্রত্যেক দিন অফিস তখন মিরপুরে, বাসাও মিরপুরে, সো ওনার যে একটা বিরাট বড় রাস্তা হাঁটার আছে, ওইটা উনি সবসময় হেঁটেই যেত। উনি কখনো ওই যে গাড়ি দিয়ে চলে যেত না বা রিক্সা নিয়ে চলে যেত, উনি হেঁটে যেত। এখনো এটা এখন হেঁটে যায়, এখনো হেঁটে যায়। অ্যান্ড এটার কারণ হচ্ছে কি, উনি যখন হাঁটে আশপাশে ডিফারেন্ট মানুষের গল্প দেখে। আপনি আজকে যদি একটা 10তলা ভবনের 10তলায় থাকেন, আপনি নিচতলার একটা চায়ের টঙে কি হইতেছে সেটা আপনি লিখতে পারবেন না, সেটা আপনি বলতে পারবেন না। এটা আপনি তখনই বলতে পারবেন যখন আপনি টঙের দোকানে চাটা খাবেন। সো এই কারণে না এই জিনিসপাতিগুলো আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট বলেন বা ওই যে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্যই বলেন, এগুলো না করা লাগে আমাদের, অ্যান্ড আমি এটা খুব এনজয় নিয়ে করি আর কি। একটা ছোট ইন্সপায়ারিং কোনো স্টোরি শেয়ার করা যাবে আমার সাথে, যেটাতে খুব বেশি অনুপ্রাণিত হয়? আন্টিদের গল্প না, যেটা ওই যে বিয়ে করানোর, এই গল্প বাদে অন্য কিছু, মানে কি আমাকে ইন্সপায়ার করছে? আচ্ছা, আমি যদি খুবই সংক্ষেপে বলি যে মানুষকে কত ছোট ছোট জিনিস ইন্সপায়ার করতে পারে। আমি বড় হয়েছি ময়মনসিংহে, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম সরকারি চাকরি যেহেতু আব্বু আম্মু করতো দুজনই, আমার চাঁদপুরে যাওয়া হয়েছে। অ্যান্ড ঢাকাইয়া লাইফ বলতে যে ব্যাপারটা আছে, সেটা আমি জীবনও দেখিও নাই, বুঝিও নেই। আমি খালি জানি ঢাকার মানুষরা খালি ইংলিশে কথা বলে, এর বাদে আমার কোনো আইডিয়াই নেই ঢাকার লাইফ কীরকম। তা আমি তো প্রচুর কার্টুনিস্ট হতে চাইতাম, অ্যান্ড আমার আব্বু আম্মুর ওই যে অ্যাজ অ্যাগেন ওই যে স্ট্রাগলিং প্যারেন্টস, সো তাদের মাথায় একটা আইডিয়া ছিল যে কার্টুনিস্ট হলে টাকা পয়সা তুমি পাওয়া না। তো আমার মাথায় ওটা ঢুকে গেছে। আমি এমন না যে আমি পুরো ফালা দিয়েছি, না 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 একটা কার্টুনিস্ট অনেক টাকা কামাই করে, এরকম না। তো আমি একটা ওয়ার্কশপে ঢাকায় আসছি। ওয়ার্কশপটা ছিল মেহেদি ভাইয়ের আন্ডারে, মেহেদি হক, উনি একজন খুব নামি দামি কার্টুনিস্ট, তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট। তো উনি ওয়ার্কশপটা নিচ্ছিল। আমি যে আপনাকে বলি যে উনি ইন্সপায়ার করছেন আমাকে কী দিয়ে, অল হি ডিড ইজ ইএমকে সেন্টারে আসছে। বাই দ্য ওয়ে ইএমকে সেন্টার হচ্ছে গিয়ে আমেরিকার ইসের আন্ডারে, যাই হোক বিরাট কাহিনী। তখন ধানমন্ডিতে ছিল, হ্যাঁ তখন ধানমন্ডি ছিল, বিল্ডিংটাই সুন্দর। তো আমার কথা হচ্ছে গিয়ে ভাই ওইখানে চান্স পেলো কেমনে, ঠিক আছে। এইটার পরে উনি খালি ব্যাগটা খুলে ব্যাগ থেকে জাস্ট 20টা না 25টা কমিক্স বের করে টেবিলে ফালাই দিত। ওই কমিক্স চাইলে যে কেউ চুরি করতে পারতো। আমিও চিন্তা করতেছিলাম 5টা চুরি করে নিয়ে যাবো, কিন্তু দ্য ফ্যাক্ট যে উনি জাস্ট ওই কমিক্সটা ছুঁড়ে ফেলে দিছে উইদাউট কেয়ারিং অ্যাবাউট এনিথিং, এই জিনিসটি আমাকে ইন্সপায়ার করছে যে আরে একটা কার্টুনিস্ট এত কেয়ারলেস হইতে পারে। অ্যান্ড দেন আমি আর বহুত মানুষকে দেখছি, তারাও দে আর লিভিং দেয়ার লাইফ, ডুইং দেয়ার ওন স্ট্রাগল অফকোর্স, বাট হ্যাভিং দেয়ার লাইফ অ্যাজ ওয়েল। এই জিনিসটা আমাকে অনেক ইন্সপায়ার করছে। অ্যান্ড আই স্টার্টেড ড্রয়িং কার্টুনস তখন থেকে। তখন আমি একটা কথা বলছিলাম ফেসবুক স্ট্যাটাসে যে আমি বড় হয়ে কার্টুনিস্ট হব ফর শিওর। এটা পত্রিকায় ছাপা হয়ে গেছে।
এরপর থেকে আর কি আমার জার্নি শুরু হয়ে গেছে। ইন্সপায়ারিং স্টোরি না, যে কোনো জায়গা থেকেই শুরু হয়েছে, যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। আমাদের হাতে খুব বেশি সময় নেই, তবে আমাদের একটা পর্ব থাকে, মূলত 2টি পর্ব থাকে। আমাদের আরও ছোট ছোট বেশ কিছু প্রশ্ন জানার আছে। আমার যে প্রশ্নটি এখন জানতে চাওয়া, তবে যেটি হচ্ছে যে আমাদের একটা পর্ব থাকে যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব সত্য বলিব। আমাদের সাথে যারা অতিথিরা যুক্ত হন, যে কোনো একটা বিষয়ে তারা যুক্ত হতে পারেন। মিথ্যা বললে পুরোটাই মিথ্যা বলতে হবে, সত্য বললে পুরোটাই সত্য বলতে হবে। ফলে প্রমাণ করবে কি যে সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? দ্যাটস দ্য ফান আই গেস। ওটাই মনে ফান। আচ্ছা, এইটা প্রমাণ করার জন্য আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা আমি আপাতত বলছি না, অফেয়ারে বলবো নিশ্চিতভাবে। তবে আমরা কি সিলেক্ট করে রাখবো আগে থেকেই যে আমি মিথ্যা বলবো, উনি সত্যি বলবে, বা উনি মিথ্যা বলবো, উনি সত্যি বলবো? না 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 না, একজন মানে আমি সবাইকে মানে যখন প্রশ্ন করবো 1 to 1। আচ্ছা আচ্ছা, তো কে প্রশ্ন করবে কাকে? অন্তিক মাহমুদ নাকি? আচ্ছা, সো যাহা বলিব মিথ্যা বলিব নাকি যাহা বলিব সত্য বলিব? যাহা বলিবো মিথ্যা বলিবো। জোশ, এটা ভালো লাগে। হ্যাঁ, আপনি এক সময় জায়েদ খান হইতে চাইতেন? না। মিথ্যা? তার মানে হতে চাইতেন? সবাই হইতে চায়। তার মানে ভাইরাল হতে চান? আরে ও তো ভাইরাল হওয়ার উপরেই আছে। আপনার পার্ট আসবে। বিয়ে করে আপনি কয়জনটা ভাইরাল হতে দেখছেন বাংলাদেশে? 10 মিনিট স্কুল। মিথ্যা বলবো না, যে কোনো একটা বিষয়। আমার লাইফের ওয়ান অফ দি ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ, এটা না করা আমার জন্য বেটার ছিল, টু বি অনেস্ট, অ্যান্ড আই হেটেড এভরি সিঙ্গেল টাইম দেয়ার। আইমান সাদিক ভাই আমাকে লাইফে কোনো কিছুই শিখায় নাই। সো কেউ যদি তাকে আপনার কাছে বলে যে হ্যাঁ ওনার কাছ থেকে অনেক কিছু শুনছি, ডাহা মিশা কথা, বিশ্বাস করেন না। মুনজারিন শাহিদ অনেক রাগী একটা মহিলা, প্লিজ দূরে থাকেন। অ্যান্ড উনি যা করে টাকা পয়সার জন্য করে। ওয়াও। কার্টুন খুব একটা পছন্দের না, করতেছি জাস্ট বিকজ টাকা পয়সা লাগবে, অ্যান্ড হচ্ছে গিয়ে এটা আমি করি বিকজ মার্কেটে কেউ ছিল না, এই জন্য। অ্যানিমেশন অনেক সহজ একটা কাজ, আপনিও ট্রাই করে দেখতে পারেন, জয়েন আস। বইমেলা ওখানে টাকা কামাই করার জন্য যাই আর কি আমি এখানে। আচ্ছা, অটোগ্রাফ দিতে একদমই ভালো লাগে না, আচ্ছা টাফ জব। আচ্ছা, যেহেতু প্রসঙ্গটা আসলো, আমারও ছোট করে ছিল বিয়ে। মিথ্যা বলবো? প্লিজ সবাই করেন গাইজ, যারা যারা আছেন এভরিওয়ান, প্লিজ সবাই বিয়ে করেন, থ্যাংক ইউ। আচ্ছা, কেন, এটা কি বলা যাবে? এটা কি মিথ্যা বলবো না সত্যি বলবো? আপ টু ইউ, এটা সাপ্লিমেন্টারি আচ্ছা, প্রশ্ন। হাওয়ার আমরা মিথ্যা না সত্যি কিছুই না বলে আমি জাস্ট খালি বলে যাই। কারণ হচ্ছে গিয়ে আপনার লাইফে বিরাট বড় একটা চেঞ্জ আসবে, আপনি সেই চেঞ্জের জন্য রেডি না, অ্যান্ড আপনি যত এটাকে ইগনোর করার চেষ্টা করবেন কিনা, এটা আপনার উপর চাইপা বসতে বাধ্য। যদি আপনার শ্বশুর শাশুড়ি ভালো হয় তাইলেই সব পারফেক্ট। মাঝে মধ্যে অনেক মিম দেখি যে আপনি কতখানি খারাপ এটা জানার জন্য হলেও অ্যাটলিস্ট বিয়ে করা উচিত। ট্রু? হ্যাঁ। ওকে, ঠিক আছে, মেনে নিলাম। ঠিক আছে, আপনার ভার্সিটির বন্ধুদের নিয়ে ছোট একটা গল্প, একদম 3 লাইনের। আপনার ইউনিভার্সিটি? মিথ্যা আপনার ইউনিভার্সিটি মিথ্যা গল্প হচ্ছে গিয়ে, আমরা একদিন সবাই মিলে দেখা করছিলাম, অ্যান্ড আমরা চিন্তা করছি আমরা সবাই মিলে ইউএসএ ঘুরতে যাব। আচ্ছা, সবার কাছে বাজেট ছিল, আমরা একসাথে ঘুরে আসছি। আমাদের আজকে লেট হয়েছে এই কারণেই, বিকজ আমরা মাত্র প্র্যাকটিক্যাল লাইন করছি। ভাল লাগে না? অনেক ভালো লাগে না, একদমই ভালো লাগে না। চল আমার লেখা সেকেন্ড বই, অ্যান্ড অনেক কম টাকা কামাই করছে, অ্যান্ড মোটেও কোনো সাকসেস পায়নি, অ্যান্ড প্লিজ সবাই পড়েন বিকজ বইটা অনেক খারাপ। এবং ইন্টারঅ্যাক্টিভ ফিল্ম, এটা নিয়ে ইন্টারঅ্যাক্টিভ ফিল্ম, আচ্ছা ইন্টারঅ্যাক্টিভ ফিল্ম, সরি, ওরে আপনি ওইখানেও চলে গেছেন, ওরে বাপরে, রিসার্চ ভালো ওনাদের, কি ভালো রিসার্চ সেই ভালো। ওকে, আমি নাটকটা হওয়ার কোনো দরকারই ছিল না, কেন মানুষ বানাইছে আই হ্যাভ নো আইডিয়া। থ্যাংক ইউ সো মাচ। শুধুমাত্র একটা বিষয় জানতে চাও, প্রযুক্তি এবং এআই। এটা নিয়ে মিথ্যা বলতে হবে? অনেক মিথ্যা বলছি। সোফিয়া, 2 দিনের মধ্যে এটা হাওয়া হয়ে যাবে, এটা আপনার লাইফের জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ওকে, ওষুধ বিষয় আপনার কাছে যাহা বলিব মিথ্যা বলিব নাকি যাহা বলিব সত্য বলিব? প্লিজ মিথ্যা বলুন, আই ওয়ান্ট টু সি ইউ সাফার, প্লিজ মিথ্যা বলুন। আচ্ছা, মিথ্যাই বললি। আচ্ছা, যাহা বলিব মিথ্যা বলবো। আমি শুধুই আঁকতে জানি, কষ্টগুলো ঢাকতে জানি। তারপরের লাইন কি? আচ্ছা, চেঞ্জ করি, সত্যই বলি।
আচ্ছা ঠিক আছে, পরের লাইনটা বলেন। কি জানি কি আমি শুধুই আঁকতে জানি, কষ্টগুলো ঢাকতে জানি, আপনার কাছ থেকে শোনা আর কি বিভিন্ন সময়। না, এটা অনেক ভাইয়ের কথা ছিল। অনেক ভাইয়ের কথা লেখা, হ্যাঁ। কিন্তু আপনি বলেন। এটার পরের লাইন হচ্ছে কি, এটা অনেক ভাইয়ের কথা ছিল না, আচ্ছা আমারই কথা ছিল। আচ্ছা, আপনার চিন্তার মধ্যে একটা গভীর বোধ পাওয়া যায়। একদমই পাওয়া যায়, অবশ্যই, হ্যাঁ পাওয়া যায়। আচ্ছা, কার্টুন মিথ্যা একটা বলতেছেন আন্দোলন, না সত্যি বলতেছেন, আমি একটু কার্টুন একটা আন্দোলন, কার্টুন করা, কার্টুন উপস্থাপন করা। এটা মোটেও কোনো কাজের আন্দোলন না, এটা খুদাই সময় নষ্ট। কাকের ঠ্যাং বকের ঠ্যাং আগে যদি আন্দোলনই হইতো তাহলে মানুষ রাস্তায় নামতো না। হ্যাঁ, এটার কোনো ভ্যালু নাই, এটা কখনোই কোনো ভ্যালু অ্যাড করে নাই কোনো কিছুতে, হিস্ট্রিতে কিংবা ইয়াতে। এটা দিয়ে কোনো কিছুই হয় না, আপনি গ্লোবালিও এটা নিয়ে রান করতে পারবেন না, কেউ আপনাকে চিনবে না। হ্যাঁ। আচ্ছা, চিত্রশিল্পী একটু তাড়াতাড়ি, একটি অপ্রয়োজনীয়, সমাজের একটি অপ্রয়োজনীয় অংশ। অন্তিক মাহমুদ সমাজের একটি অপ্রয়োজনীয় অংশ। সমাজের একটি অপ্রয়োজনীয় অংশ বলেন, সমাজের একটি অপ্রয়োজনীয় অংশ, সমাজের একটি অপ্রয়োজনীয় অংশ। নিকৃষ্টতম অংশ। আচ্ছা, গ্রাফিতি শিল্প এটা দেয়াল নষ্ট করা ছাড়া আর কোনো কাজ নাই এটার। আচ্ছা, পরিবর্তন বা চেঞ্জ, এটার কোনো এক্সিস্টেন্সই নাই, পরিবর্তন একটি অসম্ভব ব্যাপার। বারাক ওবামা যখন 2008 সালের পরবর্তী সময়ে তিনি যখন জিতলেন, তখন তিনি একটি কথা বলেছিলেন যে দ্য চেঞ্জ উই নিড অ্যান্ড ইয়েস উই ক্যান উই বিলিভ। আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি আমাদের সরকার একদমই সত্য নির্বাচন দিয়ে আসে নাই। আমি আমাদের একটা পর্ব আছে যে তোমাকে জানাতে, একটা চিঠি লেখা থাকে, সেই চিঠিটা একটু পড়ে শোনাতে হবে যে কি লিখেছেন, কি দেখেছেন। অন্তিক, আমি শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, এবং এটাতে বারাক ওবামার হাত ছিল। আচ্ছা ছিল না, ছিল, আচ্ছা। ছিল না। হ্যাঁ। আমি লিখেছি, জি, নিজের গল্পের শেষ নিজেই খালি টানবেন, অন্যরা কেউ নয়, পাহাড়ের চূড়ায় দেখা হচ্ছে। দেখা হচ্ছে আসলে। ও চিঠি লিখতে হবে, আমি তো ছবি আঁকছি। কোনো সমস্যা নেই, আমি একটু দেখাতে চাই, আমি দেখছিলাম। হ্যাঁ, আমি এখানে- দর্শকদেরকে যদি একটু দেখাতে চাই যে মোর্শেদ বিশু আমাদের জন্য একটা দারুণ একটা কাজ দিয়েছেন। আমরা দেখবো, একটু অপেক্ষা করতে হবে, দেখছি। থ্যাংক ইউ সো মাচ মোর্শেদ বিশু, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আপনি আমাদের জন্য, এটা কি আমরা কথা বলছি বা হ্যাঁ, অবশ্যই। ওয়াও, আচ্ছা, আমাদের বাড়িটা আরিফ সুন্দর ফেমাসের আয়োজনে আমরা কথা বলছি, দুর্দান্ত। আপনি জিজ্ঞেস করছেন আর ইউ ফেমাস, অন্তিক বলতেছে এখানে আসছি ডেফিনেটলি ফেমাস। আমি লিখছি আমি বলছি জি ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং এই যে দারুণ বিষয়গুলো, আমি একদম শুরুতেই আয়োজনে বলছিলাম যে আপনার সাথে আড্ডা দেওয়া মানে হচ্ছে অনেক কিছু শেখা, অনেক নতুন উপকরণ পাওয়া। আজকেও সেটি পেয়েছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অন্তিক মাহমুদ। আমরা কৃতজ্ঞ, আপনারা এত কষ্ট করে এসেছেন। মোর্শেদ বিশু, আমাদের কৃতজ্ঞতা প্রচুর, ভালোবাসাও প্রচুর, এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অতিথির কাছ থেকে একটা কথা কিন্তু শুনতে চেয়েছিলাম যে নিজের জায়গা থেকে নিজের কাজটুকু যদি পরিমিতি বোধ অনুযায়ী করে যাই, তাহলে দিন শেষে সেটি কিন্তু সমাজে এবং আপনার সারাউন্ডিং পিপলের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা চাই সেই ইতিবাচক প্রভাবটি আপনি ফেলুন, কারণ আপনি বাংলাদেশের। আপনি যখন প্রভাবটি ফেলতে পারবেন তখন আপনি জিতে যাবেন, আর আপনি জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। দেখা হবে আগামী সপ্তাহে।